লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর চলে আসছে রে। নবাব আসো, দিক রাগ করো কেন? একটা পাঁঠা আছে, ভেড়ার পাঁঠা, তার সঙ্গে গুতাগুতি করে দেখেন একটা শিং ভেঙে ফেলছে। দর্শক, ভালো খবর আছে, ভালো খবর আছে। দেখি দুম্বা সংগ্রহ করে এদের সঙ্গে পালা যায় কিনা। লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর, লাল বাহাদুর চলে আসছে রে আমাদের লাল বাহাদুর। এখন শীত তো, যেখানে প্রতিদিন তোমাকে গোসল করানো হয় না, দু একদিন পর পর গোসল করানো হয়। খাবার ঠিক মতো খাইছো তো? শীতের মধ্যে ওদেরকে দানাদারের সাথে যে পানি ব্যবহার করা হয়, সেটা এটা কুসুম কুসুম গরম পানি খাওয়াই আমরা, যে কারণে ওরা তৃপ্তি সহকারে খায়। তুমি ভালো থাকো, দুষ্টামি করে না জানো। তুমি দুষ্টামি করো, তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার জন্য একটা ভিআইপি কেবিন বানিয়ে দিয়েছি, এরপরেও তুমি দুষ্টামি করো। আর এইটা হচ্ছে আমাদের প্রিন্স, 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 প্রিন্স। এই যে, এই প্রিন্স, এই যে, এদিক। কি তুমি কোন দিকে থাকো? তুমি দুষ্ট হয়ে গেছো। এই প্রিন্সটা কিনেছিলাম আমাদের গ্যাস লাইন পশুহাট থেকে, বেশ আগে। কেমন হচ্ছে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের রাজকুমার, মনে আছে তো? 2025 সালে কিন্তু একটা রাজকুমার ছিল। এটা হচ্ছে 26 সালের রাজকুমার। দেখা যাক ওকে রেডি করা পর্যন্ত কেমন হয়। তবে ভালো আছে, খাওয়া দাওয়া ঠিক আছে এবং বেশ নাদুস নুদুস হচ্ছে। আর একই সঙ্গে কিনেছিলাম এইটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এর হাত পা বেশ মোটা মোটা, আমার বিশ্বাস এ বেশ বড় হবে। এটা চিন্তা করেছি আরও 1 বছর পালবো, দেখি 27 সালে ও কতটা বড় হয়। পরিষ্কার করা হচ্ছে প্রতিদিন। গরুকে গোসল না করালেও শেডটা পরিষ্কার করা উচিত। আমরা প্রতিদিনই পরিষ্কার করি। আর যেদিন ভালো রোদ ওঠে সেদিন আমার গবাদি পশুগুলোকে গোসল করিয়ে দিই 2 একদিন পর পর। এই পাশটায় আছে আমার নবাব, 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 নবাব আসো, আসো, ওই যে আমি আসছি, আসো নবাব, আসো এদিক। রাগ করো কেন? তোমাকে তো খাইয়েছে। আসো নবাব, নবাব আসো একটু। নবাব কি রাগ করেছো? কি নবাব? নবাব, হ্যাঁ কি অভিমান কেন? নবাবটা কেমন হচ্ছে দর্শক জানাবেন। ওর জন্য আলাদা একটা কেবিন করে দিয়েছি। ওর গলায় একটু দড়ি থাকলে সেটা কিন্তু বাধা নেই। আচ্ছা, এ হচ্ছে বাদশাহ, 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 নবাবের পাশে বাদশাহ। তুমি কেমন আছো? খেয়েছো ঠিক মতো? হ্যাঁ খেয়েছো? ওরা সবাই সুস্থ আছে, ভালো আছে আপনাদের দোয়া আশীর্বাদে। নবাবও ভালো আছে, বাদশাহ ভালো আছে। আমাদের লাল বাহাদুরটা অলরেডি বুকিং হয়ে গেছে, এগুলো এখনও বুকিং দেওয়া হয়নি। কেউ যদি মনে করেন আগামী কোরবানিতে মানিক ভাইয়ের হাতের গরু নেব, তাহলে আগেই এটা বুকিং করে রাখতে পারেন। বড়োর পাশাপাশি ছোট বেশ কয়েকটা গরু এনেছি, মাসখানেক আগে এই দুটো এনেছি সেই বেড়া চতুরহাট থেকে। দেখা যাক, অনেকে তো আর বড় গরু কিনতে পারে না, কেউ কেউ ছোটো গরু খোঁজে, যে কারণে কিছু ছোটো গরু এনেছি। দেখা যাক কতটুকু রেডি করতে পারি। আর এই পাশটা 6টা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের আছে। এটা আর কদিন পরে শবে বরাত আছে, রোজার ঈদ আছে, সর্বশেষ কোরবানি ঈদ আছে। সুবিধাজনক সময় এগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আর এই পাশটায় আমি সর্বশেষ বেড়া চতুরহাট থেকে 5টা ষাঁড় গরু এনেছি, তার এই একটা। আর বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেছি। তো একটা দেখলাম বেশ চঞ্চল। বাড়িতে যে খাবার পাত্র আছে 4টা, মূল সেটটা ভেঙে এনেছি। আর এক পাশটায় ছোটো একটা সেট, 4টে খাবার পাত্র আছে। যেহেতু গরু এনেছিলাম 5টা, সেহেতু ওর মধ্যে থেকে একটাই সরাসরি এখানে এনেছি। আর 4টে লাল টকটকে গরু আছে বাড়িতেই, সেটা 1 সপ্তাহ পার হয়ে গেছে। আরও 1 সপ্তাহ পরে, অর্থাৎ 15 দিন পরে এখানে, অর্থাৎ মূল সেটে নিয়ে আসবো। আনার আগে এফএমডিটা দিয়ে নিয়ে আসবো। এখানে আনার পরে কৃমিনাশকটাও দিয়ে দেবো। তো বাড়ির যে আরও 4টে গরু আছে, এই 4টে গরু এই পাশটা আনলে মোটামুটি আমার
20-22টা ষাঁড় গরু হয়ে যাবে এই 2026 সালের জন্য। এই তো আমার স্বপ্নের ঠিকানা। চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে আর আপনাদের দোয়া। আপনাদের দোয়া পেলে ভালো কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। কি অবস্থা দর্শক? ভালো খবর আছে, ভালো খবর আছে। আমার এই 4টে বকনা কিনেছিলাম, 4টের মধ্যে যে সবচাইতে ছোট সেটি হেঁটে আসছে এবং বীজও দিয়েছি আজ 4 দিন। দোয়া করবেন যেন চমৎকার একটি ছানা হয় এবং পর্যাপ্ত পরিমাণ দুধ পাই। আসলে ষাঁড় গরু পালন করে লাভবান হওয়া খুব কঠিন। পাশাপাশি যদি গাভী না থাকে, বাচ্চা উৎপাদন না হয়, তাহলে খামারেও বলা যায় না, লাভও গোনা খুব কঠিন। এই যে আপনাদের দোয়ায় 4টা বকনাই অনেক সুস্থ আছে। অলরেডি একটা এখন প্রেগনেন্ট, 1 সপ্তাহ কেনা হয়, বীজ তো নিয়েছে, 5 দিন না 6 দিন সম্ভবত হয়েছে। আর এই 3টা ডাক্তার সাহেব বলেছে 3টাও বেশ ভালো, আশা করছি খুব দ্রুতই হিটে আসবে। এই 4টে বকনা কিনেছিলাম আমাদের পাশের উপজেলা সাদাতপুরের তালগাছি হাটে। 4টে সম্ভবত 1,15,000 না 20,000 টাকা করে আমার খামারে আসা অবধি খরচ হয়েছে। এখন জানি না আল্লাহ কি ভাগ্যে লিখে রেখেছে, তবে খামারের খাতায় যেহেতু নাম দিয়েছি, সব কিছু দেখতে হবে, কোথায় লাভ কোথায় লস সেটা আইডেন্টিফাই করতে একটু সময় লাগবে, তারপরে হয়তো রেজাল্ট পাবো। তবে দোয়া চাই সকলের কাছে যেন এখান থেকে ভালো একটা রেজাল্ট আসে, সেটা আপনাদের দেখাতে পারি। দর্শক, ওর নাম সুন্দরী, ও কিন্তু 2 মাসের প্রেগনেন্ট। দোয়া করবেন যেন চমৎকার ছানা হয়, 2টি হোক 3টি হোক 1টি হোক, যাই আল্লাহ দেয় না কেন সেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমরা যেন চমৎকার ছানা দেখাতে পারি। হ্যাঁ, কবে দিবে ছানা? আমার তো দেরি সহ্য হচ্ছে না, মোটামুটি আরও 4 মাস লেগে যাবে। দেখা যাক। একটা পাঁঠা আছে, ভেড়ার পাঁঠা, তার সঙ্গে গুতাগুতি করে দেখেন একটা শিং ভেঙে ফেলছে। কি চমৎকার ভিটামিন ডি নিচ্ছে। হ্যাঁ, তোমাকে একটু পরে বাড়ি নিয়ে যাওয়া হবে ওই যে গাড়ালের সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাকো। এই চিত্রপুরী এগ্রোর একমাত্র খাসি, কালো খাসি। এটা আমার ছোট ছেলে বিজয় সেই ছোট বাচ্চা এনেছিল ওর মার সঙ্গে, ওর মাটাকে বিদায় করে দিয়েছে, খাসিটাকে রেখেছে, ও কোরবানি দেবে। দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন আমার ছোট ছেলে বিজয়ের কোরবানিটা কবুল করে নেয়। কি তোমার কি সকালের নাস্তা করেছ? বাইরে যাবা? তুমি তো দুষ্টু। তোমাকে যখন ভেড়া গাড়ালের সঙ্গে নিয়ে যাওয়া হয় তুমি দুষ্টমি করো। তুমি কি করো? দল ছুট হয়ে যাও। এটা কিন্তু অন্যায়। সবসময় ওদের সাথে থাকবা, কারণ ভেড়া গাড়ল ওদের দলটা ঠিক আছে, কিন্তু ওকে ওর সাথে নিয়ে গেলে ও একাই আলাদা আরেক দিকে চলে যায়। দুষ্টু। ঠিক। দর্শক, আরেকটি সুখবর আছে। আমার এখানে কটি ভেড়া আছে, এর মধ্যে 2টি প্রেগনেন্ট, ও 2টি বাচ্চা দেবে। দোয়া করবেন যেন ভালোভাবে বাচ্চা প্রসব করে। এই যে এই পাশটায় আছে আমার ছাগল ভেড়া গাড়লের ঘর। এটা আমি কাপড় দিয়ে একার পুরোটা ঘিরে দিয়েছি, যাতে করে ওরা সরাসরি বাতাস থেকে মুক্ত থাকতে পারে এবং ভিতরে বেশ গরম হয়। এই যে কাপড়গুলো অল্প টাকায় আমি কিনেছি, এটা পানিও প্রবেশ করবে না এবং বাতাস তো নয়ই। এটা আমি কিন্তু ব্যবস্থা রেখেছি। ঠান্ডা বছরে 2টা বার ওদেরকে অ্যাটাক করে, এক হচ্ছে বর্ষাকালীন ঠান্ডা, এক হচ্ছে শীতকালীন ঠান্ডা। এখন চলছে শীতকাল। আমরা সবসময় একটু খেয়াল রাখবো, বিশেষ করে এই যে ছাগল ভেড়া যেটাই পালি না কেন কোনোভাবেই যেন ঠান্ডা না লাগে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো অবশ্যই। দর্শক, এই শীতে গবাদি পশু লালন পালন করা কিন্তু একটু কষ্টসাধ্য। ঠান্ডাজনিত অনেক রোগ বালাই আক্রমণ করে। আমরা যদি একটু কষ্ট করি, দেখুন আমি
একটা সসপ্যান নিয়ে আসছে, এই যে পানি হিট করছি। আমি সকালে বিকালে যখনই দানাদার খাবার খাওয়াই, পানি গরম করে আর নর্মাল পানির সঙ্গে মিশিয়ে কিন্তু কুসুম কুসুম গরম পানি দিয়ে খাবার খাওয়াই, এবং খাবার শেষে এই গরম পানি খুব সুন্দর করে হালকা গরম পানি খাইয়ে দিই, যে কারণে গরুগুলো কিন্তু বেশ ঝরঝরে সুস্থ আছে। বেশি গরম কিন্তু খাওয়ানো যাবে না, হালকা হালকা কুসুম কুসুম গরম, মানে নর্মাল পানির সঙ্গে একটু গরম পানি মিক্সার করে দিলে দেখবেন চমৎকারভাবে পানি খাচ্ছে। কারণ গরুকে যথেষ্ট পরিমাণ পানি খাওয়াতে হয়, কিন্তু যখন ঠান্ডা হয় তখন জিভ দিয়ে একটু দেখে আর খায় না, যে কারণে আমি এই বুদ্ধি অ্যাপ্লাই করেছি, ভালো রেজাল্ট পাচ্ছি। এই হচ্ছে আমার ঘাসের জমি, লিজ নিয়েছি 3 বছরের জন্য। এই জমিটা ঘাস লাগিয়েছি নেপিয়ার হাইব্রিড জাতের ঘাস। আসলে পর্যাপ্ত পরিমাণ ঘাস না হলে গরু পালন করা একটু কষ্টসাধ্যই। আর এই ঘাস লাগাইতে চাই জমি, যার নিজের জমি নাই আমাদের মতো, তাদের একটু কষ্টই হয়ে যায়। যাদের নিজস্ব জমি আছে তাদের একটু ভালো হয়। ওই পাশটা আর একটা জমিতে আমি ভুট্টা লাগিয়েছি, শীতের সময় অবশ্য ভুট্টা ভালো হয়, আর শীতকালীনও কিছু ঘাস আছে, সেটা অনেকে লাগাতে পারেন। আমার এটা লাগানো আছে, এটাই কেটে কেটে খাওয়াচ্ছি। উজ্জ্বল ভাই কোথায় সিরাজগঞ্জ গেছে? আপনি কি হয়? আপনার স্বামী? আপনার স্বামী আপনাকে রেখে সিরাজগঞ্জ চলে গেল, কাজে গেছে। এই খ্যারগুলো বলে বিক্রি করবে? খ্যার দেখি, একটু স্যাম্পল দেখি। আইয়ো 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 বাবা, এই আটি। আচ্ছা, তাইলে কত করে আটি চাইছে জানো? আমার কাছে খালেক বললো সে নাকি 5 টাকা করে চাইছে, এবং ওরা 4 টাকা করে বলছে। শেষমেশ নাকি 4.5 করে মিটছে না, এটা কি আপনি জানেন? না, আমি যে তথ্য পাই আসছি, আমার যে যে খামারের বাবা রে, ওইছে বাবা, তাহলে আবার যাবাতে হবেই রাখি। ছুঁয়ে দিলাম, আমার লোক 4.5 টাকা করে বলছে, ওই হিসেবেই জানো ভাই আমার সঙ্গে যোগাযোগ করে টাকা নিয়ে নেয়। ঠিক আছে, আপনাদের এলাকায় কত করে জানাবেন। আমাদের এলাকায় আমি প্রথম যখন ধান ওঠে প্রথম কিনেছিলাম 300 টাকা করে, এরপর 400, সর্বশেষ 450। কিছু করার নেই, আর কিছুদিন পরে হয়তো আরও বাড়বে। এখন খড় তো লাগবে। এখানে কত আটি আছে জানেন না? আচ্ছা, আমার লোক আসলে একবার গুনে দিয়ে দিবে না, গুনে কত টাকা হয় আমাকে বললে আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তো এখানে কি লাগাচ্ছেন? পেঁয়াজ। এই হচ্ছে আমাদের গারল চড়ানোর চারণভূমি, এটাতে ঘাস লাগিয়েছিলাম। এই জমিটা 3 বছরের জন্য নিয়েছি, ভাড়া বলা যায়, এক এক এলাকায় এক এক রকম হিসেবে নেয়। তো 3 বছরের জন্য নিয়েছি, ঘাস লাগিয়েছিলাম। যেহেতু জলপাই বাগান এটা, এখানে তেমন একটা ঘাস হচ্ছিল না, যে কারণে এটা আমার এই গারলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আগাছা আছে, এটা খুব মজা করে খায়। পাশাপাশি যে ঘাস লাগিয়েছিলাম সেটাও একটু হচ্ছে, খাচ্ছে। একটু উন্মুক্তভাবে চলাচল করলে এরা ভালো থাকে, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, সুস্থ থাকে। এই গারলগুলো নিয়ে এনেছি সেই মেহেরপুর তারানগর থেকে। ওই এলাকায় গারল পালন বেশি হয়, আমাদের এলাকায় খুব একটা নাই। আমি শুরু করেছি, দেখা যাক। কারণ
ভেড়া পালাও পালা, গারল পালাও পালা। আর ভেড়ার সাথে গারল একটু বড় হয়, গোছ বেশি পাওয়া যায়, আর দেখতে সুন্দর দেখা যায়। দেখুন নেজ কত বড়, একেবারে মাটি ছুঁই ছুঁই করছে। এনেছি 10টা, 8টা ফিমেল, 2টা মেল। দোয়া করবেন যেন এখান থেকে ভালো কিছু আসে। আমার মনে হয় এই গারল পালা লাভজনক, এতে খুব একটা যে খরচা আছে সেটা আমার কাছে মনে হয় না। এদের প্রধান খাবারই হচ্ছে আগাছা, এবং রোগবালাই ছাগলের চেয়ে অনেক কম। ইচ্ছা করলে গারলের খামার নির্দ্বিধায় করতে পারেন। এই যে ভেড়া 2টা ইতিমধ্যে কিন্তু প্রেগনেন্ট হয়েছে, এটা আর ওইটা। ভেড়া আছে 5টা। দেখা যাক কিছুদিন পরে আমার ইচ্ছা আছে, দেখি দুম্বা সংগ্রহ করে এদের সঙ্গে পালা যায় কিনা। তো দর্শক, এই ছিল আমার আজকের চিত্তপুরীর অ্যাগ্রোর ভিডিও চিত্র। কেমন লাগলো জানাবেন। আসবেন একদিন, বেরিয়ে যাবেন আমার ছোট্ট শখের এই খামারটি দেখতে। আমার খামারের কোনো ভুল ত্রুটি থাকলে নিঃসংকোচে নির্দ্বিধায় সুন্দরভাবে লিখে আমাকে পরামর্শ দিবেন, কারণ শেখার তো শেষ নেই। আমি মনে করি আমি কিছুই জানি না, চেষ্টা করছি শিখতে। সেই ছোটোবেলা থেকে গাছপালা পশু পাখি পালন করতাম, এখন হয়তো একটু খামারের মতো দেখা যায়। এইটাই, আহামরি কিছু না, এটা আমার ভালো লাগার খোরাক, যে কারণেই এগুলো পালন করা। লাভ যে আহামরি, আমি এর আগে বলেছি, আহামরি লাভ করা সম্ভব না। যারা আবেগে এটা করবেন তাদেরকে আমি বারবারই একটা কথাই বলি, যারা করতেই চান বড় আকারে, অবশ্যই অবশ্যই একটা ট্রেনিং নেবেন, নিজে চিকিৎসা শিখবেন এবং সুন্দর পরিবেশে খোলামেলাভাবে পশু পাখি পালন করার চেষ্টা করবেন। তাহলে হয়তো এখান থেকে ভালো রেজাল্ট আসবে। আর নইলে সম্পূর্ণ যদি অন্যের উপরে নির্ভর করেন, যেমন অনেক আমার ভাই বন্ধু আছে দেশের বাইরে, আমাকে ফোন করেন, বলেন যে ভাই আমাকে কয়টা বকনা কিনে দেন। আমি জিজ্ঞাসা করি, ভাই কোথায় আপনি? নাম্বার তো দেখে বোঝা যাচ্ছে আপনি দেশের বাইরে। বলেন যে জি মানিক ভাই, আমি দেশের বাইরে, আমার ছোট ভাই আছে, বাবা আছে, এরা লালন পালন করবে। আমি বলি দয়া করে এই কাজটি করবেন না। আপনি যখন দেশে আসবেন, যদি একান্তই আপনার ইচ্ছা হয় যে এই গবাদি পশু লালন পালন করবেন, খামার করবেন, তখন একটা ট্রেনিং করে নিজে যদি আপনি টেক কেয়ার করতে পারেন তাহলেই আপনি করবেন, নইলে দয়া করে পয়সা নষ্ট করবেন না। এটা কিন্তু আমি বারবার বলি। আবারও বলছি, যারা দেশের বাইরে আছেন দয়া করে এই ভুলটা করবেন না। দেশে থেকেও যদি আপনি সময় দিতে না পারেন, দেখভাল করতে না পারেন, আপনার জন্যও খামার না। শুভকামনা সবার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে আমার আজকের ভিডিও চিত্র দেখার জন্য আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।